গাইস আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এ আমার হাঙ্ক। তো আমার হাঙ্কের সাথে আজকে 7 বছর অতিক্রম করতে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে 50,000 কিলো প্লাস রান করে ফেলেছি। আর এই বাইক নিয়ে আমি সাজেক, কেওক্রাডং, থানচি, বান্দরবন সহ রাঙ্গামাটি বাংলাদেশের প্রায় অলমোস্ট 30+ জেলা ইতিমধ্যে ঘুরেছি আলহামদুলিল্লাহ। তো এই 50,000 কিলো চালানোর ফলে আমার বাইকের কন্ডিশনটা কী, এটার একটা রিভিউ আমি আপনাদেরকে দিতে যাচ্ছি। জাস্ট ইউজার রিভিউ। বাইকটা আসলে খারাপ কি মন্দ, কতটুকু খারাপ কতটুকু ভালো, সেটা বিবেচনা করার জন্য। তো চলুন আপনাদের সাথে এটা নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করি। তো প্রথম যেটা জানাতে চাচ্ছি, এখন কিন্তু সবার বাইকের ট্যাঙ্কিতেই মরিচা ধরছে, কিন্তু দেখুন আমার এই গাড়ির বাইকে এখন পর্যন্ত কিন্তু ট্যাঙ্কিতে মরিচা আসেনি। আর আমি কিন্তু এখন পর্যন্ত সব কিছুই স্টকই ব্যবহার করছি। আমার টায়ারগুলো এখন পর্যন্ত স্টক, এবং হেডলাইট, ব্যাকলাইট সব কিছুই এখন পর্যন্ত স্টক আমি ব্যবহার করছি। আর বাইকের সাউন্ডটা এখন কেমন রয়েছে চলুন সেটা একটু দেখে নিই। আপনাদের কাছে ইতিমধ্যে শেয়ার করেছি যে আমার এই হাংটা হচ্ছে 50,000 কিলো প্লাস রান করেছি ইতিমধ্যে। আর ইতিমধ্যে প্রায় 32+ জেলা ট্যুর করেছি এই বাইক দিয়ে, যার ব্লগ হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো এই বাইকটা ইউজ করতে যে যে সমস্যাগুলো আমি পেলাম বা যে সুবিধাগুলো পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে যে, যেটাকে বলতে পারেন ইউজার রিভিউ। একজন ইউজার হিসেবে এই গাড়িটা আমার কেনা 2018 সালের মডেল, 2019 সালে কেনা। তো এটা 6 বছর প্লাস হচ্ছে আমি রান করতেছি। তো ইতিমধ্যে হচ্ছে যে 32 ডিস্ট্রিক্ট আমি ট্রাভেল করেছি এই গাড়িটি নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার এই ধরনের কোনো সমস্যাই পথে কোনো দিন কখনো হয় নাই। পাহাড় মানে পাহাড়, বন, জঙ্গল, রাস্তা, অফরোড। আর এই গাড়িটার যেটা আমি সুবিধাই বলবো একরকম, যে মানুষ যে সিটিং পজিশন নিয়ে কথা বলে, যেমন এফজেডকে বলে সবাই হচ্ছে সিটিংয়ের জন্য কিং, আরামদায়ক বাইক। হাঙ্কও একটা আরামদায়ক বাইক। হাঙ্কি রাইড করে কারো ব্যাক পেইন বা শোল্ডার পেইন হয়েছে এই ধরনের কোনো রেকর্ড নাই। এই 6 বছরে আমার কোনো এই ধরনের শোল্ডার বা ব্যাক পেইন বা কোমরে কোনো পেইন হয় নাই, বিন্দুমাত্র পেইন কোনো দিন হয় নাই। এক নাগারে আমি 470 কিলো পর্যন্ত রাইড করছি। আমার বয়স এখন প্রায় 40 আপ। তো সেই হিসেবে রাইডিংয়ের দিক দিয়ে আমি 100-তে 100 না দিলেও আমি 95 দিচ্ছি এই বাইকটাকে। এই বাইকটা আমি খুব বেশি, এই যে 6 বছরে আমার কাছ থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আমার কাছ থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। তবে আমার ছোট ভাই একদম নতুন বাইক কিনে যখন বাড়ি নিয়ে গেলাম, তখন আমার ছোট ভাই রাইড করতে যেয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছিল। সব মোটামুটি আর কি বিয়ন্ড দ্য কন্ট্রোলের ভিতরে। তো এটার যে জিনিসটা আমি ফেস করি সেটা হচ্ছে যে এটা ব্রেকিংটা, এটার পিছনে যে টায়ার 1780/100 যে টায়ারটা দেওয়া আছে, এই টায়ারটা এই গাড়ির সাথে আসলে যায় না। এই টায়ারটা যদি আরেকটু হেভি করতো তাহলে খুব ভালো হইতো। তো যেটা সমস্যা হয় যে, বিশেষ করে 65-70 উপরে যদি গাড়ি স্পিডে থাকে, সেক্ষেত্রে আপনি যদি ব্রেক করেন তাহলে চাকা যেহেতু চিকন সেহেতু অবশ্যই গ্রিপ রাস্তার সাথে কম পাবে, কারণ রাস্তার সাথে যত অ্যাটাচমেন্ট থাকবে ততই হচ্ছে যে গ্রিপ ভালো দিবে। তো চিকন হওয়ার কারণে দেখা যায় সামনে তো হাইড্রোলিক, আমার পিছনের চাকাটা সাইড হয়ে যায়, অর্থাৎ চাকা ঘুরে যায়। তো এরকম কয়েকবার আমি স্কিড করেছি, কিন্তু পড়ি নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে পড়ি নাই। তো এটা হচ্ছে যে একটা খারাপ দিক, প্রধানতম একটা খারাপ দিক হচ্ছে এইটা। তবে যদি আপনি এই গাড়িটা ইঞ্জিন ব্রেকে চালাইতে পারেন তাহলে এই ধরনের সমস্যা আপনার হবে না। কারণ প্রথম প্রথম আমি আসলে ইঞ্জিন ব্রেক অতটা অভ্যস্ত ছিলাম না, কিন্তু আস্তে আস্তে বাইকের প্রয়োজনেই আমি ইঞ্জিন ব্রেক ইউজ করা ট্রাই করতে করতে এখন ইঞ্জিন ব্রেকটা ইউজ করি, এখন আর এই ধরনের স্কিড করেন। আর মেজর আর একটা প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই বাইকটার গিয়ার ইন্ডিকেটর নাই। তো এই যে যে মিটার,
মিটারে গিয়ার পয়েন্টটা না থাকার কারণে যে অনেক সময় গিয়ারটা জানার প্রয়োজন হয়, 5 গিয়ারে থাকার পরেও 6 গিয়ারের জন্য ট্রাই করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে 2 গিয়ারে দিয়ে বা 3 গিয়ারে দিয়ে পরবর্তীতে গিয়ার আছে কিনা ওটা চিন্তা করতে হয়। যেমন সর্বশেষ দেখেছেন যে যারা আমার ভিডিও দেখেন যে কেওক্রাডাং ট্যুরে আমার 2-3 বার গিয়ার ফেসে গেছে, মানে আমি গিয়ার দিছি কিন্তু গিয়ার নিউট্রাল হয়ে গেছে, কারণ গিয়ার পয়েন্ট নাই, 2 ছিল। তো একে দেওয়ার চেষ্টা করছি, তো বিষয়টা এরকম আর কি হয়ে যায় অনেক ক্ষেত্রেই। তো এইটা বলবো যে এটা হচ্ছে এই গাড়ির আরো একটা খারাপ দিক। আর মাইলেজ যদি বলেন, মাইলেজ নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এই গাড়ি 6 বছর এই যে একটা গাড়ি, সেটা আমি এখনো মাইলেজ হচ্ছে ঢাকার মধ্যে 35 to 40 পাই। এবং ঢাকার বাইরে আমি লং ট্যুরে গেলে সে পাহাড় বন জঙ্গল যেখানে যাই না কেন আমি 45-46-এর নিচে অদ্যাবধি কখনো পাই নাই। তো অ্যাভারেজ আমি 50 পাই, 50-55 পাই যদি হাইওয়েতে যাই। তো এটা কিন্তু একটা কার্বোরেটর ইঞ্জিন হিসেবে এটা একটা চমৎকার একটা মাইলেজ। কারণ অনেক 150 ইএফআইতেও এই মাইলেজ দেয় না, ঠিক আছে, মিটারে শো করলেও প্র্যাকটিক্যালে দেয় না। যেমন আমার সাথে যে গাড়িগুলো ট্যুরে যায়, আপনারা তো দেখছেন অনেক ইএফআই গাড়ি যায়, তাদের চেয়ে একটা ট্যুর ঘুরে আসলে তাদের চেয়ে আমার 500-700 টাকা কম খরচ হয় মাইলেজের কারণে। তো এটা একটা ভালো দিক বললাম, যে এটা একটা চমৎকার মাইলেজ দেয় যদি আপনি কার্বোরেটরকে ওইভাবে মেনটেন করতে পারেন এবং ফুয়েলটা যদি আপনি ওইভাবে ভালো ফুয়েল ইউজ করতে পারেন। আর আরো কিছু সুবিধা আছে, এই বাইকগুলো তো অনেক পুরানো প্রযুক্তির গাড়ি, অর্থাৎ মনে করেন একদম প্রথম 150 সেগমেন্টের প্রথম দিকের গাড়ি আছে হাং, সিবিজেড, তারপরে যে পালচার, এগুলো হচ্ছে একদম প্রথম দিকের 150 সেগমেন্টের গাড়ি। এই গাড়িগুলোর সার্ভিসিং কস্ট খুব কম, আর এই গাড়িগুলো সব জায়গায় মোটামুটি ভাবে কাজ করার জন্য দক্ষ মেকানিক পাওয়া যায়। তো আমার মূলত এই যে আমি 50,000 কিলোর উপরে রাইড করেছি, এর ভিতরে আমি 3 বার হচ্ছে ক্লাস প্লেটটা চেঞ্জ করছি। তো আমার কাছে মনে হয়েছে যে এই গাড়ির ক্লাস প্লেটটা একটু দ্রুত খায়। তো এই ক্লাস প্লেটটা একটু দ্রুত খায় এবং ক্লাস প্লেট বাদে অন্য পার্টসগুলোর দাম কমই আছে, কিন্তু ক্লাস প্লেটের দামটা একটু বেশি। তো তারপরে অ্যাভারেজে আমি হচ্ছে যে একবার 35,000 কিলোতে একবার পিস্টন চেঞ্জ করেছি, আর 15-16 হাজার পর পর আমি হচ্ছে যে ক্লাস প্লেট চেঞ্জ করেছি। ক্লাস প্লেট চেঞ্জ করি যেহেতু ট্যুর করি, একটু গাড়ি মানে রাফ অ্যান্ড টাফ অনেক সময় টানতে হয়। তো এই জন্য হচ্ছে যে যখন একটু আমার কাছে দুর্বল মনে হয় আমি চেঞ্জ করে ফেলি, যদিও তারপরে আরও বেশ কিছু চালানো যেত, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা পারফেক্ট। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা অন্য কোনো বিষয় না। আর সেকেন্ড যে থিংটা হচ্ছে, যেহেতু এটা আন্ডার রেটেড গাড়ি, এই জন্য এটা ঢাকা শহরে যত্র রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায়, যেখানে সেখানে পার্কিং করা যায়। কারণ এই গাড়িগুলো খুব বেশি একটা হারানোর রিস্ক কম থাকে একটু ওল্ড হইলে। যেমন একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যে গাড়ি মানে আমি একসময় যে গ্যারেজে গাড়ি রাখতাম, ওই গ্যারেজ থেকে একবার 5টা হুন্ডা চুরি হলো। 11টা হুন্ডা থাকতো, তার মধ্যে 5টা হুন্ডা চুরি হলো। সেই 5টা হুন্ডার মধ্যে আমার হুন্ডাও ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমার হুন্ডা নেয়নি। তাতে আমি বুঝলাম যে এই বাইকের মার্কেট চাহিদা বা সেলিং প্রাইস কম, যেহেতু এই জন্য চোররা এই বাইকটা নেয় নাই। তখন তো বাইক নতুন কন্ডিশন, আরো ভালো কন্ডিশনে ছিল। তো এটা একটা অ্যাডভান্টেজ বলা যায় যে সস্তা বাইক চালানোর ক্ষেত্রে। তো এই হচ্ছে আমি ভালো এবং মন্দ দিকগুলো আপনাদের কাছে বললাম, যে এটার এই দুইটা মন্দ দিক ছাড়া আমি খারাপ কোনো দিক আমি পাই নাই। দুইটা মন্দ দিক, একটা হচ্ছে যে কন্ট্রোলিংটা, টায়ার চিকন, কন্ট্রোলিংটা একটু সমস্যা হয়। সিঙ্গেল ডিস্ক যাদের আছে তাদের ক্ষেত্রে, ডাবল ডিস্কের কথা আমি বলতে পারবো না, যেহেতু আমি ডাবল ডিস্ক চালাই না। আর সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে যদি গিয়ার পয়েন্টটা থাকতো তাহলে আরো অনেক ভালো হতো। তো তারপরে এই গাড়িটা কিন্তু হাঙ্কের যতগুলো মডেল পর্যন্ত আসছে এ পর্যন্ত, এটার পরে আরো 3টা ভার্সন চলে আসছে হাঙ্কের।
এরপরে হচ্ছে এবিএস আসছে, এফআই আসছে, এখন আছে এক্স কানেক্ট নামে একটা আসছে, কিন্তু মার্কেটে কিন্তু এখন পর্যন্ত এই বাইকটার চাহিদাই সবচেয়ে বেশি। অন্য বাইকগুলো এখন পর্যন্ত মানে হাঙ্কের অন্য মডেলের বাইকগুলো এটাকে এখন পর্যন্ত বিট করতে পারেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে অল্প বাজেটের মধ্যে আমি বলবো যে বেস্ট একটা বাইক হচ্ছে যে হাং। আপনি বাংলাদেশে একমাত্র 2 লাখ টাকা বাজেটের ভিতরে এই হাং বাইকটাই পাবেন 150 সিসি সেগমেন্টের। এছাড়া অন্য কোনো বাইক, কোনো কোম্পানির বাইকে এখন 2 লাখ টাকার নিচে 150 সিসির পাওয়া যায় না। এটা একটা বিষয়। আর যে বাইক কম টাকাতে কিনবেন তার মার্কেট ভ্যালু, রিসেল ভ্যালু কম থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা অস্বাভাবিক হওয়ার মতোই কিছু না। তো এই হচ্ছে যে আমার এই বাইকের এই 50,000 কিলো চালানোর যে এক্সপিরিয়েন্স, যে রাইডিং রিভিউ, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও এটা শেয়ার করতে পারতাম, কিন্তু আমার আসলে ওইভাবে ক্যামেরাম্যান নাই বা ওইভাবে দাঁড়াইয়া ভিডিও করার মতো, ভিডিও শ্যুট করার মতো যত্রতত্র আমি পারিও না, আর সেইভাবে এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। তো দিস ইজ দ্য ইস্যু। এরপরে যদি আপনাদের ভাই কোনো কোশ্চেন থাকে এই বাইক সম্পর্কে, কোনো কিছু জানার থাকে, কোনো সমস্যা, সুবিধা অসুবিধা, কোনো প্রবলেম কারো যদি থাকে, তাহলে আপনি জানাইতে পারেন আমাকে। আমি অবশ্যই কমেন্টসে আপনাদেরকে সেটা সলিউশন বা সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা হাং চালান তারা একটা কমেন্টস অবশ্যই করবেন যে আপনার গাড়ির মাইলেজ আপনি কত পান, এই জিনিসটা একটু মেনশন করবেন সবাই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার কথা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে, কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।